দেখেন একবার লালপরি, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত জোস লাগতেছে। এখানে অনেক বড় একটা স্ক্যাম হয়। দানব আকৃতির মাছ আলমগীর মামার দোকান থেকে কাঁকড়া নিছি। সরি, প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের কিভাবে রক্ষা করে। আমার ডানে হচ্ছে সমুদ্র আর বায়ে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমার গন্তব্য হচ্ছে কুয়াকাটা। আমি এখন আছি সদরঘাটে। এখান থেকে আমরা বরিশালগামী যে কোনো লঞ্চে করে চলে যাবো প্রথমে বরিশাল, তারপর বরিশাল থেকে আমরা বাসে করে চলে যাব কুয়াকাটা। তো চলেন, লঞ্চে ওঠার আগে আমরা আমাদের এই সদরঘাটটা ভালো করে ঘুরে দেখি। আর এই কুয়াকাটা 2-এ করে আমরা সরাসরি চলে যাবো বরিশাল, তারপর সেখান থেকে বাসে করে কুয়াকাটা। চলেন লঞ্চে উঠি। এটা মূলত হচ্ছে একটা সার্চ লাইট। এই সার্চ লাইট দিয়েই রাতের অন্ধকারে লঞ্চ তার নির্দিষ্ট রাস্তা খুঁজে নেয়। এগুলো হচ্ছে কেবিন। এখানে ডাবল বেড, সিঙ্গেল বেডের কেবিন পাওয়া যায়। আর যারা কেবিন নিতে পারবে না তাদের জন্য এরকম তোষকের ব্যবস্থাও আছে। তো নির্দিষ্ট টাকার বিনিময়ে এখানে তোষক এবং বালিশ ভাড়া পাওয়া যায়। এই যে 302 নম্বর হচ্ছে আমাদের কেবিন। এটা হচ্ছে মূলত একটা ডাবল বেডের কেবিন। তো কেবিনের মধ্যে ঢুকে দেখি কি অবস্থা। এই যে এখানে 2টা বেড আছে। সুইচটা কই আসলে, এই যে এই যে কেবিনের অবস্থা। এখানে একটা টিভি আছে, এই যে একটা বেড, এই যে একটা বেড, আর হচ্ছে প্রত্যেকটা বেডের সাথে একটা করে ফ্যান আছে। এখানে একটা আয়না আছে। তো এই কেবিনের সাথে আমরা কোনো টয়লেট পাই নাই, মানে অ্যাটাচড কোনো টয়লেট নাই, সেজন্য কমন টয়লেট ব্যবহার করতে হবে। তো চলেন টয়লেটের অবস্থা দেখে আসি। এটা হচ্ছে কুয়াকাটা 2-এর ক্যান্টিন। এখানে যখন আমরা সারা রাত আমরা জার্নি করব, তার মাঝখানে যদি ক্ষুধা টুধা লাগে, হালকা খাবার আর স্ন্যাক্সের জন্য আপনারা এখানে আইসা খাবার নিতে পারেন। আমরা আছি এখন এই কুয়াকাটা 2 লঞ্চের ভিআইপি কেবিনে। জোস একটা কেবিন। তো আমাদের সাথে জাহিদ ভাইয়া এই লঞ্চের মধ্যে যত কেবিন আছে এবং ডেকের ভাড়া সম্পর্কে আপনাদের আইডিয়া দিবে। ভাইয়া, ডেকের ভাড়াটা কত? 400 টাকা। 400 টাকা। আর যে ডেকের ভাড়ার সাথে যখন আমরা কি বলবো কেবিন না পাবো, তখন তো আমাদের ওই যে তুষক নিতে হয়, ওটার ভাড়া কত? তুষক থেকে মানে 400 টাকা তো ভাড়া, ওই 300 বা 400 এরকমের দিলেই হয়। মানে ডেকের ভাড়ার সাথে আর কত বেশি দিতে হবে? 400 টাকা বেশি দিলে হয়। 500 টাকা বেশি দিতে হবে। হ্যাঁ, ঈদের সময় বেশি ভিড় হলে। ঈদের সময় আর ঈদ না থাকে? ঈদ না থাকলে তো 100-200 এরকম। আচ্ছা, সিঙ্গেল কেবিন কত করে? সিঙ্গেল কেবিন 1200 টাকা। আর ডাবল কেবিন? ডাবল কেবিন 2200 টাকা। আর ভিআইপিটা? ভিআইপিটা 7000 টাকা আছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত ভাড়া, বাট এটা ফিক্সড প্রাইস না। যদি আপনারা দামাদামিতে এক্সপার্ট হন, এখান থেকে হয়তো কিছু কমে পাইতে পারেন আপনারা। এইটা হচ্ছে ডেকের অবস্থা। এই ডেকের ভাড়া হচ্ছে 400 টাকা করে। আর সেক্ষেত্রে আপনারা সাথে করে যদি তোষক বা চাদর নিয়ে আসেন, আপনাদের এক্সট্রা পেমেন্ট করা লাগবে না। বাট লঞ্চ থেকে যদি আপনারা তোষক বা বালিশ নেন, সেজন্য আপনাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে। লঞ্চের ছাদে আছে এখানে জোস একটা ভিউ, জোস একটা জায়গা। লঞ্চ যখন মাছ ধরতে চলবে, তখন ছাদ থেকে কি ভিউটা পাওয়া যাবে, সেইটা ভাবতে ভাবতে আমি অ্যামেজ হচ্ছি। এখন বাজে হচ্ছে 9:30। এখন আমাদের লঞ্চ ছাড়লো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকাল সকালে আমরা চলে যাবো বরিশাল।
আমাদের রাতের ডিনার শেষ আলহামদুলিল্লাহ। এখন এখানে বসে বসে নদী বিলাস করবো, চাঁদ দেখবো, আকাশ দেখবো। তো দেখা হবে কালকে সকালে। গুড নাইট, গুড মর্নিং গুড পিপল। এখন বাজে হচ্ছে 5:20। আমরা চলে আসছি বরিশাল। এখন আমরা লঞ্চ থেকে নামবো এবং নেমে দেন আমরা বাসে করে চলে যাবো কুয়াকাটা। অনেক ভিড় পেরিয়ে মাত্র আমরা বরিশাল লঞ্চঘাট থেকে বের হইলাম। এখন অটোতে করে চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ড। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আমরা আছি এখন রূপাতলী বাস স্ট্যান্ডে। এখান থেকে মূলত কুয়াকাটার সকল বাস পাওয়া যায়। জনপ্রতি ভাড়া পড়ছে হচ্ছে 265 করে। বরিশাল থেকে লোকাল বাসে করে কুয়াকাটা যাচ্ছে। কন্ট্রাক্টর পারলে সবাইকে বাসে তুলতেছে, খুব বাজে একটা অবস্থা। 2.5 ঘন্টার এক বিধ্বস্ত বাস জার্নির পরে ফাইনালি আমরা চলে আসছি কুয়াকাটা। এখান থেকে আমরা অটোতে করে চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। আমরা আগেই হোটেল রুম বুক করে রাখছিলাম, কারণ ঈদের সময় ভিড় বেশি হবে। সো এখন হোটেলে যাব, ফ্রেশ হব, নাস্তা করব, দেন চলে যাব সাগর বিলাস করতে। আমরা অটো পাই নাই, আমরা ভ্যানে উঠছি। অনুভূতি কি তোমার ভাই? ভাই অনুভূতি খুবই খারাপ ভাই। লঞ্চে আসছো, চিল করতে করতে বাসে কি অবস্থা হয়েছে? ভাই বাসের যে অবস্থা ভাই একটু ভালো না, খুবই বাজে। বাসে খুব বাজে অবস্থা হয়ে গেছে। লোকাল বাসে আসছি, ঘাড়ের উপরে মানুষ নিয়ে যাচ্ছি এখন কুয়াকাটায়, দেখি গিয়া কতটুকু রিফ্রেশ হওয়া যায়। কপাল খারাপ, আমরা যেই রুম ভাড়া করছিলাম সেটার মধ্যে এখনো লোক আছে। লোক হোটেল চেক আউট করবে হচ্ছে 12টা বাজে, সেক্ষেত্রে আমাদের চেক ইন হবে 12টা বাজে। সো এখন বাজে হচ্ছে মাত্র 10টা। তো বাকি সময়টা আমরা নাস্তা করবো, দেন বিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে দেন 12টার দিকে আমরা আবার ফেরত আসবো আমাদের হোটেল রুমে চেক ইন করার জন্য। সকালের নাস্তা করা কমপ্লিট, পেট পুতা শেষ আর কি। এখন চলেন বিচের দিকে যাওয়া যাক। বিচে গিয়ে সাগর দেখি। যেই রোদ উঠছে, কতটুকু শান্তি লাগবে সেটা আসলে ভাবার বিষয়। একদম কুয়াকাটা বিচের সাথে আছে একটা পুলিশ বক্স। যদি এখানে ঘুরতে এসে কোনো সমস্যায় পড়েন তাহলে এই পুলিশ বক্সে যোগাযোগ করবেন। আর পুলিশ বক্সে যোগাযোগ করলে এখানে কর্তব্যরত যে অফিসার আছে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। এইখানে হর্স রাইডিংও করা যায়। সরি হর্স রাইডিং এর জন্য 1 রাউন্ড 100 টাকা করে দিতে হয়। ঘোড়া কি তোমাদের নিজের? ছোট থেকে বড় করছে না কিনছে এগুলো? কত টাকা দাম একটা ঘোড়া? 30,000, কমই তো দাম। হ্যালো, আপনার কুয়াকাটা সমুদ্র সৈকতে এরকম অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন। আপনাকে ছবির জন্য আপনার কন্ট্যাক্ট করে নেন। মানে ছবি তোলার পরে বাছাই করার পরে যেগুলো থাকে ওগুলো মানে পারফেক্ট 5 টাকা করে রাখে। বাছাই করলে 5 টাকা, বাছাই না করলে মানে এভারেজ করে ছবি দেওয়া যায় না, মানে বাছাই করে নিতে হয় 5 টাকা করেই দিই। মানে হচ্ছে ছবি যতটাই তোলেন আপনাকে 5 টাকা করে দিতে হবে। এখন বাছাই করেন আর না করেন। বিচে এরকম অনেক সান লাউঞ্জার বা বিচ চেয়ার পাওয়া যায়। তো এই বিচ চেয়ার এবং সান লাউঞ্জারে বসেও আপনি হচ্ছে সাগর উপভোগ করতে পারবেন। আর হচ্ছে প্রতি ঘন্টার জন্য এখন নিচে 40 টাকা করে, কিন্তু অফ সিজনে বা হচ্ছে উইকেন্ড ছাড়া আসলে সেক্ষেত্রে আপনি এই সান লাউঞ্জার বা বিচ চেয়ার পেয়ে যাবেন প্রতি ঘন্টায় ভাড়া হচ্ছে 30 টাকা।
আমাদের প্রথম ধাপের সমুদ্র দর্শন শেষ। এখন আমরা যাব হোটেলে। 12টা বেজে গেছে। এখন হোটেলে গিয়ে হচ্ছে চেক ইন করবো। চেক ইন করার পর দেন আমরা আবার বের হব আরেক দফা সমুদ্র দর্শন করতে। আর এই সময় আমরা যাব হচ্ছে এই কুয়াকাটার পশ্চিম দিকে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘোরার জন্য। যেটা হচ্ছে আমাদের রুম। ডাবল বেডের হচ্ছে 2টা বেড আছে, একটা টিভি আছে, টিভিটা একটু বাঁকা হয়ে আছে, ওকে। আর এইখানে একটা সোফা আছে, আর একটা এখানে ড্রেসিং টেবিল আছে। ওয়াশরুমের অবস্থাটা দেখা একটু। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা, হাই কমন আছে। 2টা ডাবল বেড সহ একটা টিভি, একটা সোফা, আর হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল সহ এই টোটাল রুমের ভাড়া পড়ছে এখন হচ্ছে 4500 টাকা। আর ঈদের সিজন, তাই যদি ঈদের সিজন ছাড়া আসেন তাহলে 50% ডিসকাউন্ট, তার মানে হচ্ছে আপনি প্রায় 2200 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। ও আরেকটা জিনিস, এখানে এসিও আছে, এটা দেখাতে ভুলে গেছিলাম। রেস্ট করাও শেষ, ফ্রেশ হওয়া শেষ, ড্রেসও চেঞ্জ করে ফেলছি। এখন বের হয়ে বাইক ভাড়া করব। ওই বাইক দিয়ে আমরা এই আমাদের কুয়াকাটার পশ্চিমাংশে যে স্পটগুলো আছে সেই স্পটগুলোতে যাব। অলমোস্ট 3:30 বেজে গেছে, তো বাইক ভাড়া করার আগে ভাবতেছি দুপুরের খাবার খেয়েই নেব। তুমুল বাগবিতণ্ডার পরে আমরা বাইক ঠিক করছি কুয়াকাটার পশ্চিমাংশ ঘোরার জন্য। আমরা এক বাইক ভাড়া করছি হচ্ছে 500 টাকা। রাস্তার পাশে হচ্ছে বিচ, তো আমরা চিন্তা করলাম বিচের পার দিয়ে যদি বাইক দিয়ে যাওয়া যায় ব্যাপারটা আসলে কেমন হয়। বাইক দিয়ে যাচ্ছিলাম, বাট এইখানের এই বিচটা এত শুনশান, এত সুন্দর, সেজন্য বাইক থামায় এই বিচটার শুধুমাত্র ফুটেজ নেওয়ার জন্য এখানে নামছি। জোস, অসাধারণ। বিচ যদি এত শান্ত না হয় তাহলে সৌন্দর্য খুব একটা বোঝা যায় না। এই যে বালির উপর আলপনার মতো যে ডিজাইনগুলো আছে, এর মানে হচ্ছে এখান দিয়ে কাঁকড়া চলাচল করছে। কাঁকড়া যখন হেঁটে গেছে তখন তার পায়ের কারণে এই বালির উপর এরকম আলপনা তৈরি হয়েছে। পুরা বিচে এরকম কাঁকড়ার পায়ের ছাপ বা কাঁকড়ার পায়ের আলপনা। আমরা চলে আসছি শুটকি পল্লীতে। এখানে এই যে আমার পিছনে দেখা যাচ্ছে যে এখানে বড় বড় মাছগুলা ওখানে ঝুলায় ঝুলায় শুটকি দেয়, আর এই যে ছোট মাছগুলা এই যে এই মাছের ওপর শুটকি তৈরি করে। বাট এখন শুটকি নাই, কারণ হচ্ছে নভেম্বর থেকে মে মাস পর্যন্তই মূলত শুটকির মূল সিজন। আর এই শুটকি পল্লীতে মিনিমাম 50 ধরনের মাছের শুটকি তৈরি করা হয়। এই যে অলমোস্ট দানবাকৃতির মাছ, এটা কি মাছ? এটা হচ্ছে শাপলা মাছ। এটা স্থানীয়দের মতে এটা হচ্ছে শাপলা মাছ। এটা কতটুকু সাইজের হয় কাকা? এটা সবচেয়ে ছোট, মানে এই মাছটাই হচ্ছে সবচেয়ে ছোট। দেখতে কি বিশাল লাগতেছে। এক একটা মাছ নাকি 2 মণ 3 মণ সাইজের হয়। সো এইটা এখানে 2-3 দিন আগে ধরে এখানে ঝুলা রাখছে শুটকি করার জন্য। এই যে এগুলো হচ্ছে সামুদ্রিক ছুরি মাছ। এই ছুরি মাছের শুটকি এখন করা হচ্ছে। মূলত শুটকির সিজন না, তাই কিছু ছুরি মাছ আর ওইখানে কিছু লইট্টা মাছ, এদের শুটকি এখানে বানানো হচ্ছে। শুটকি পল্লীর ঠিক পাশেই এই যে আমার পেছনে, এটা হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। ওই পাশে হচ্ছে শুটকি মাছ পাওয়া যায়, আর তার পাশে হচ্ছে জীবন্ত মাছ পাওয়া যায়। আপনি এখানে কিনবেন, কিনে দেওয়ার পর ওদেরকে অর্ডার দিলে ওরা এখানে সেটা রান্না করে দেয়, ভেজে দেয়। এটা হচ্ছে টুনা মাছ না? হ্যাঁ। এটা কত বড় রান্না করে দিলে? 350 টাকা। আর এই যে এটা কি মাছ? স্যামন। স্যামন ফিশ। স্যামন ফিশ। এটার প্রাইস কেমন? এটা পড়বে 1250 টাকা। মানে আপনি পিস হিসেবে বিক্রি করেন? হ্যাঁ, এখানে আসতে আপনারা
আর যে এটা ঠান্ডা ঠান্ডা কমপ্লিট। এই যে এই মাছটা এই যে এটা পড়বে 1150। এটা কি স্যামন না? হ্যাঁ এটা সমান। এটাও salmon। এটা ছোট এখানে আপনার কাছে মূলত আছে স্যামন ফিশ আর হচ্ছে টুনা মাছ। টুনা মাছ, কাঁকড়া, অক্টোপাস না অক্টোপাস? হ্যাঁ আছে। দেখি অক্টোপাসটা একটু। এই যে অক্টোপাস, ওটা স্কুইড। ও স্কুইড। স্কুইড কত করে? স্কুইড এটা 200 টাকা। 200 টাকা। এক্সট্রাদার পিস কত করে? এটা পড়বে 450 টাকা। আচ্ছা, আপনাদের এখানে খাবার প্যাকেজটা যদি কেউ দুপুরে আসছে খাইতে চায় বা রাতের খাবার খাইতে চায় কিভাবে করেন ব্যাপারটা আসলে? এটা আসলে যদি অর্ডার দেয় আমরা এখানে পাক করি। না, আমি যেমন একটা মাছ অর্ডার করলাম, মাছ হচ্ছে ধরেন 500 টাকা, জি। তার সাথে ভাত ডালের কি হিসাব? ভাত, ডাল, লেবু, কাঁচামরিচ আনলিমিটেড এক একজন 50 টাকা। ও মানে- যতদূর খাইতে পারেন আমরা গাবলা ভরে দেবো। ও আচ্ছা, মানে হচ্ছে মাল মাছের ভরে দেবো যতদূর। মাছের টাকাটা আমি দিয়ে দিব, জি। আর হচ্ছে ভাত আর হচ্ছে ডাল, লেবু, লেবু, কাঁচামরিচ, কাঁচামরিচের জন্য জাস্ট 50 টাকা নেবেন। জি। এখানে আইসা দুপুরের খাবার অথবা রাতের খাবার অর্ডার করতে পারেন। ভালো জিনিস, সামুদ্রিক মাছ নিজে চুজ করবেন, করে সেটাকে রান্না করে আপনার সামনেই দিবে, লাইভ কিচেনের মতো অনেকটা। আমার সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, আর পেছনে হচ্ছে লেম্বুর বন, যেটাকে অনেকে লেবুর বন বলে। তো লেবুর বন নাম হয়, অনেকে মনে করে এখানে মনে হয় প্রচুর আসলে লেবু পাওয়া যায় বা লেবু গাছ আছে। আসলে ব্যাপারটা তা না। তো লেম্বুর বনের নামকরণের একটা কাহিনী আছে। তো চলেন লেম্বুর বন ঘুরতে ঘুরতে লেম্বুর বনের আসল কাহিনী জানি। এক রাখাইন মেয়ে ছিল যার নাম ছিল লেম্বু। তো তাদের বসত বাড়ি, জায়গা জমি আর এই বাগানটা ছিল। তো সমুদ্রের করাল গ্রাসে তাদের বসত বাড়ি, জায়গা জমি সব চলে যায়, শুধুমাত্র এই বনের বা এই বাগানের একটা অংশ রয়ে যায়। তো সেখান থেকে এটা লেম্বুর বাগান বা লেম্বুর বন হিসেবে সবাই বলা শুরু করে। তো আস্তে আস্তে কালের পরিক্রমায় লেম্বু হয়ে যায় লেবু। সেখান থেকেই সবাই এই লেম্বুর বনকে এখন লেবুর বন নামেই চিনে। আমরা চলে আসছি 3 নদীর মোহনা। এখানে 3টা নদী একসাথে মিলিত হয়েছে, এই জন্য এই জায়গাকে বলা হয়, মানে এই জায়গাকে না, এই নদীর যেই জায়গায় মিলিত হয়েছে 3টা নদী সেটাকে বলে 3 নদীর মোহনা। এর জন্য সেই ক্ষেত্রে এটার নামও হয়ে গেছে 3 নদীর মোহনা, এই স্পটের নাম। প্রচণ্ড কাদা নিচে। এখান সকালবেলা এই জায়গাটুকু সম্পূর্ণ পানি দিয়ে একদম ডুবানো থাকে। বিকাল যত হইতে থাকে পানিগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, এই জন্য এত কাদা এখানে। সোনাতলা, শিববিরিয়া আর হচ্ছে আন্দারমানিক, এই 3টি নদী একসাথে এই জায়গায় মিলিত হয়েছে। দ্যাটস ওয়াই এই জায়গাকে বলা হয় 3 নদীর মোহনা। এটার নাম কি? নাম পাগলারিনা। পাগলারিনা, এর নাম হচ্ছে পঙ্খিরাজ সুন্দরী, তাই না? কার ঘোড়া এটা? এটা সুন্দরী। ছবি তুলে 50 টাকা। হ্যাঁ। আর ভিডিও করলে উঠলে 100 টাকা। 100 টাকা। যাওয়ার আশা। ড্রাইভার কে? হ্যাঁ? ড্রাইভার কে? আমি। হ্যাঁ? ড্রাইভার না, এটা পাইলট। এখানেও আপনি হর্স রাইড নিতে পারবেন, আর এখানে স্পিড বোট আছে, চাইলে স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন। মোটামুটি ভালোই, বিকালে একটা ভালো সময় কাটানোর জন্য। ও আরেকটা কথা, এখান থেকে খুব সুন্দর করে সূর্যাস্ত দেখা যায়, এর জন্য এখানে এত মানুষের ভিড়, সবাই সূর্যাস্ত দেখার জন্য আসছে। ওই যে আমার পিছনে হচ্ছে ওইটাকে বলা হয় সুন্দরবনের পূর্বাংশ, মূলত ওইটা হচ্ছে ফাত্তার বন। তো এখানে যে স্পিড বোট আছে, ওই স্পিড বোট দিয়ে আপনি ওই পর্যন্ত ঘুরে আবার এখানে আসতে পারবেন, মানে আপ ডাউন। হ্যাঁ, কত খরচ আপ ডাউনে? মানে 200 টাকা দিলে ওরা আপনাকে নিয়ে যাবে, সেখানে ঘুরায় আবার এখানে দিয়ে যাবে। কতক্ষণ সময় লাগবে? এখানে আমাদের স্পিড বোটে তো বেশি সময় লাগে না, আপনি ওখানে যতক্ষণ থাকতে চান এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর আমাদের আপ ডাউনে রানিং আপ ডাউন করে সর্বোচ্চ 5-7 মিনিট। 5-7 মিনিট যাইতে আসতে সময় লাগে। আর হচ্ছে আমি যতক্ষণ টাইম স্পেন্ড করতে পারি। আপনার ওখানে টাইম যতক্ষণ চান আপনার ইচ্ছে। এখানে প্রচন্ড কাদা থাকে,
এখন ওটা আপনার বেনিফিট। এখানে অনেক বড় একটা স্ক্যাম হয়। যারা বাইক রাইডার আছে তারা আপনাকে বলবে যে এখানে 6টা 7টা স্পট আছে পশ্চিম দিকে, সেক্ষেত্রে ঘুরতে সময় লাগবে, আপনাদের আনলিমিটেড সময় দেওয়া হবে। তো সেক্ষেত্রে পার হেড তারা 350 করে দাবি করে। বাট বিলিভ মি, সুটকিপল্লী, তারপর হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট, লেম্বুর বন, 3 নদীর মোহনা, তারপর হচ্ছে ফাত্রার চর কিংবা হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ, সবগুলো যদি আপনি হেঁটেও আসেন মাত্র 10 মিনিটে কভার করা সম্ভব। সো সেক্ষেত্রে 350 টাকায় আপনারা অবশ্যই দামাদামি করবেন। আমরা জনপ্রতি 250 টাকায় আসছিলাম। কুয়াকাটার পশ্চিমাংশ ঘোরা শেষ, এখন আমরা চলে যাবো আবার কুয়াকাটা সমুদ্র সৈকতে বা কুয়াকাটা মেইন স্পটে। সেখানে আজকে তার আশেপাশে স্পটগুলো আমরা ঘুরবো। আসলে স্পটগুলো বলতে হচ্ছে বাজার, মার্কেট বা ফিশ মার্কেট, এগুলো ঘুরবো। ঘুরে দেন আমরা আবার কালকে সকালে বের হব কুয়াকাটার যে পূর্ব দিকে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো দেখার জন্য। এখন সূর্যাস্তের জন্য ওয়েট করতেছি। সূর্যাস্ত হয়ে গেলে আমরা আমাদের বাইক নিয়ে চলে যাব কুয়াকাটা সমুদ্র সৈকত মানে মেইন স্পটে। আমাদের সূর্যাস্ত দেখা শেষ, এখন আমরা বাইকে করে আবার চলে যাবো আমাদের গন্তব্যে। চলেন যাই। আমরা চলে আসছি কুয়াকাটা সৈকতে। রাতের সমুদ্র অনেক সুন্দর হয়। এখন হচ্ছে আমি একান্তে সমুদ্র বিলাস করব, সমুদ্রকে নিজের গল্প বলবো, সমুদ্রের গর্জন শুনবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে সকালে। গুড নাইট, গুড মর্নিং গুড পিপল। এখন বাজে হচ্ছে 9:30। অনেক লেট করে ঘুম থেকে উঠছি, এই জন্য সূর্যোদয় দেখা হয় নাই। আর এই যে বারান্দা থেকে এইরকম একটা বিচ ভিউ পাওয়া যায়। তো এখন আমরা যাব হচ্ছে কুয়াকাটার পূর্বাংশে যে স্পটগুলো সেগুলো ঘোরার জন্য। আর হচ্ছে আমরা আগে থেকেই বাইক ভাড়া করে রাখছিলাম, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি 400 করে। আমার ডানে হচ্ছে সমুদ্র আর বায়ে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আছি এখন গঙ্গাবতীর তীরে, আর নিচে হচ্ছে বালি। এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে প্রায় গেওয়া, কেওড়া, বাইন সহ কয়েকশো প্রজাতির গাছ আছে। তো চলেন একবার ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরটা ঢুকে দেখি আসলে কি অবস্থা। এই যে আমার পেছনে গাছের যেই ধ্বংসাবশেষগুলো দাঁড়িয়ে আছে, এগুলো 2007 সালে সিডর যে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছিল আমাদের উপকূলে তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এদের দেখেই আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ফরেস্টগুলা কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। এটা হচ্ছে মূলত সানরাইজ পয়েন্ট। এখানে এসে সবাই সকালে ভিড় জমায় সানরাইজ দেখার জন্য। যেহেতু অলরেডি সানরাইজ হয়ে গেছে, অনেক লেট করে আসছি, তো সানরাইজ দেখার আর অপশন নাই। তো এটাই হচ্ছে কুয়াকাটার সানরাইজ পয়েন্ট, যেখানে আসলে আপনি সকালবেলা অনেক অপূর্ব একটা সূর্যোদয় দেখতে পারবেন। এটা হচ্ছে গঙ্গামতির লেক। এই লেকটা হচ্ছে ওই যে
ট্রলার বা নৌকা আছে, সেটা দিয়ে আমরা এই বাইক সহ পার হব। আর বাইকের জন্য ভাড়া দিতে হয় 50 টাকা। গঙ্গামতির লেক পার হইয়া আমরা এখন আছি হচ্ছে কাউয়ারচরে। এই কাউয়ারচরের বাকি স্পটগুলো এখন আমরা এই বাইক দিয়ে ঘুরবো। এই যে আমাদের পেছনে কাউয়ারচরে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মূলত গেওয়া গাছ। এই গাছ দিয়ে কাঠ পেন্সিল, তারপর হচ্ছে দিয়াশলাইয়ের কাঠি, আর কি কি বানায় জানো ভাইয়া? এই যে গাছটা দেখতেছেন গেওয়া গাছ, এই গাছ দিয়ে মেজর কাঠি, নিউজ পেপার, কাঠ পেন্সিল, লিড পেনের তৈরি হয়। কাউয়ারচরে গাছের এই ধ্বংসাবশেষ দেখে না দাঁড়ায় পারলাম না। জাস্ট দেখেন একবার এই ম্যানগ্রোভ ফরেস্ট প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের কিভাবে রক্ষা করে। আমরা আছি এখন লাল কাঁকড়ার দ্বীপে। এখানে অসংখ্য লাল কাঁকড়া দেখা যায়। মূলত এই উদ্দেশ্যে আমরা একটু লেট করে বের হয়েছি, কারণ হচ্ছে যত গরম পড়ে কাঁকড়া তত কত থেকে বের হয়। অসাধারণ ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া এখানে দেখেন একবার, লাল পরি। অনেক অনেক লাল কাঁকড়া, বাট মানুষ দেখলে ওরা ওদের গর্তে ঢুকে যাচ্ছে। তো যদি কেউ লাল কাঁকড়া দেখতে চান, সাথে করে পানি নিয়ে আসেন, গর্তের মধ্যে 2-1 ফোঁটা পানি দিলে ওরা আবার বের হয়ে আসে। তো লাল কাঁকড়ার চর বা লাল কাঁকড়ার দ্বীপ ঘোরা শেষ। এখন আমরা পরবর্তী স্পটে যাব, হচ্ছে ঝাউবন। তো চলেন ঝাউবনের দিকে যাই। মাছ ধরে চলে আসছেন? এটা কি কারেন্ট জাল? না, এটা কি জাল বলে? পোকা জল বলে। কোকা জাল না? ছোট মাছ ধরার জন্য নাকি? টাইগার সিঙ্গর। হ্যাঁ। চিংড়ি মাছটা খান না লাল? হ্যাঁ, লাল চিংড়ি। এই যে আমি এখন আছি আমাদের সোহাগ ভাইয়ের সাথে। সোহাগ ভাই মূলত জেলে। ভাই মাছ ধরা শেষ? তোমার এই যে 1 সপ্তাহ আমরা মাছ ধরছি, 1 সপ্তাহ পানি বাড়তি আছে। এখন পানি আর বাড়তি হয় না, এখন পানি আস্তে আস্তে টানতে আসছে, মানে গালা লাগবে। এখন আর মাছ ওরকম একটা হয় না, এই জন্য মাছ ধরি না। মাছ ধরা শেষ। মানে 8 দিন পানিতে থাকেন আর 8 দিন এখানে থাকবেন, নাকি আবার যখন পানি বাড়বে তখন মাছ ধরতে যাবেন? পানি বাড়ার সাথে সাথে মাছ ধরতে নেই। কবে পানি বাড়বে? এই যে আবার ধরেন 2-4 দিন পর। আপনারা মূলত কি ধরনের মাছ, কি মাছ ধরেন? আমরা মূলত তোমার চিংড়ি জাতীয় যত মাছ আছে, হ্যাঁ হ্যাঁ, সব লাল চিংড়ি তো না? আর বড় মাছ কারা ধরে? ইলিশ ধরে। তো এগুলো তোমার ইলিশ জালের জালেও আছে এই জায়গায়, বড় ছোট ছোট নৌকা। এরা তোমার ডালা, যে সময় ডালা পড়ে না, এই সময় হেরা ধরে। আর আমাদের ওই যে চিংড়ি মাছের জাল আমরা জোবাই ধরে, আমরা ডালা ধরে। আপনার বেশি গভীরে যান না? না, এই যে আমাদের হাইস 5 কিলো 6 কিলো। ওই যে সামনে হচ্ছে ঝাউবন। আমরা চলে আসছি ঝাউবনে। সাগর, বিচ আর সামনে হচ্ছে ঝাউবন। অসাধারণ কম্বিনেশন। এই হচ্ছে ঝাউ গাছ, যার ইংরেজি নাম হচ্ছে ক্যাজুরিনা। এই যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই গাছগুলা অনেক বেশি জন্মায়। আর এর স্পেশালিটি হচ্ছে এই গাছগুলা ভূমি ক্ষয়রোধে মারাত্মক ভূমিকা পালন করে। তাছাড়া ওই যে সাগরে যে ঝড়গুলো তৈরি হয়, যে বন্যা তৈরি হয়, তাদের সাথে আমাদের এই যে এই ঝাউ গাছগুলা বুক চিতিয়ে লড়াই করে। ঝাউ বাগানের পাশে এখানে অনেকগুলো দোকান পাবেন। যারা সকালে নাস্তা না করবেন এখানে নাস্তা করতে পারেন। তাছাড়া যদি টায়ার্ড হয়ে যান, এখানে ডাব আছে,
ঠান্ডা পানির ব্যবস্থা আছে, জুস আছে, ওগুলো কিনে খেতে পারবেন। ঝাউবনের পাশে যেই বাজার বা দোকানগুলো আছে সেখানে আমরা আছে আলমগীর মামার দোকানে। এখানে যদি আপনারা একটু কাঁকড়া খাইতে চান তারা অবশ্যই এই দোকানে আসবেন। এই দোকানের কাঁকড়া নাকি অনেক স্পেশাল, তারা কাঁকড়াগুলো দেখাই। এই যে আলমগীর মামার দোকান থেকে কাঁকড়া নিচ্ছি, 120 টাকা করে পিস। এই যে আমাদের আলমগীর মামা কাঁকড়ার শেফ, উনি কাঁকড়া এখন কাটবেন। হ্যাঁ কাজ করতে আগে দুটো ভেঙে লাইছি, এখন লাস্টে কাছিরে থাকো না। আমাদের কাঁকড়া প্রসেস করা শেষ। আর এই যে হচ্ছে আমাদের আলমগীর মামা, এই যে আলমগীর মামা আমাদের শেফ, কাঁকড়ার শেফ। হ্যাঁ এখন মশলা দিবে। আমাদের কাঁকড়া ফ্রাই করা শেষ। আর এই যে এখানে কাঁকড়ার যে তেলগুলো ছিল, মশলার যে তেল, তার সাথে কাকা মুড়ি মাখতেছে। সরি কাকা বলে ফেলছি, একটু আগে বলছি মামা, মনে করেন না আলমগীর মামা। এই মুড়ি মাখা আর এই কাঁকড়ার ফ্রাই একসাথে মিক্স করে আমরা খাবো। মামা বলতেছে আমরা জীবনে অনেক কিছু খাইছি, তো এটা ওয়ান কাইন্ড অফ বেস্ট খাবার হবে, দেখি টেস্ট করে। কাঁকড়ার ফ্রাই অ্যাকচুয়ালি টেস্ট মামা, আসলে অনেক মজা। থ্যাংক ইউ, আসলে টেস্ট। রাস্তা দিয়ে যাইতে যাইতে এরকম একটা সূর্যমুখীর বাগান দেখছি, সরি বাগান, এটা ক্ষেত। অসাধারণ, ওয়াও, সূর্যমুখী ফুল দেখেন একবার। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত জোস লাগতেছে। নাম কি তোমার? তিশা। তিশাদের এটা হচ্ছে সূর্যমুখী ক্ষেত। ও বলতেছে এখানে ছবি তুললে ওকে বোনাস দেওয়া লাগবে। কয় টাকার বোনাস লাগবে? 100 টাকা। 100 টাকা একটা ছবি তোলার জন্য? একটা? কয়টা তুলবো? আচ্ছা ঠিক আছে। আমরা চলে আসছি রাখাইন পল্লীতে। আমার সামনে হচ্ছে রাখাইন জাদুঘর, যেখানে হয়তো একটা বুদ্ধ বিহার বা বুদ্ধের মূর্তি আছে, আর হচ্ছে একটা মিষ্টি পানির কুয়া আছে, মিঠা পানির কুয়া আছে, সেটা দেখি। চলেন। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা যে বুদ্ধ বিহার আছে সেখানে ঢুকলাম। এই যে যে গৌতম বুদ্ধের মূর্তিটা আছে, এটা হচ্ছে ওরা বললো 36 ফিট উঁচু। বৌদ্ধবিহারে এসে আমরা এক ছোট ভাইয়ের দেখা পাইছি। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আকরাম। কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ। হ্যাঁ আমিও নারায়ণগঞ্জের। নারায়ণগঞ্জ কোন জায়গা? চাষারা। চাষারা? চাষারা কোন জায়গা থেকে? হ্যাঁ ও নারায়ণগঞ্জের বাপি চত্বর। বাপি চত্বর। মিষ্টিপাড়া বৌদ্ধবিহারের পাশেই হচ্ছে মিষ্টি পানির কূপ। মিষ্টি পানি মানে হচ্ছে মিঠা পানির কূপ। তো কূপটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আমার কাছে মনে হয় মানে আগে যখন এটা তো লবণাক্ত এরিয়া, তো লবণাক্ত এরিয়ায় সেখানে মিঠা পানির যে সাপ্লাই তারা এখান থেকেই পাইতো। মিষ্টিপাড়া বৌদ্ধবিহার দেখা শেষ। এখন তার পাশে হচ্ছে রাখাইন তাঁতপল্লী। এখন আমরা রাখাইন তাঁতপল্লীর দিকে যাব। রাখাইন তাঁতপল্লীতে ঢোকার পরপরই দুই পাশে অনেকগুলো দোকান পাবেন, তাঁত শিল্পের দোকান। সকল তাঁতের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আপনারা। তো চলেন আগে দোকানগুলো দেখি কি অবস্থা।
বিভিন্ন রকমের বলে, মানে এটা আপনি যদি দেখেন, যেমন এটা আছে আপনার জামদানি, তারপর কাতান আছে, তারপর নকশি কাঁথা আছে, আরন কিছু প্রোডাক্ট আছে। প্রাইস রেঞ্জ কিরকম এখানে? ওটা আমাদের এই জায়গায় সর্বনিম্ন যেটা রেঞ্জ হয়, সর্বনিম্ন হচ্ছে আপনার 250 টাকা থেকে শুরু, আর সর্বোচ্চ বাজেট আছে আপনার 2300-2400 টাকা। মানে 250 থেকে শুরু আর হচ্ছে 2500 টাকায় শেষ। আচ্ছা, সামুদ্রিক ঝিনুক, আপনারা যদি কারো প্রিয় মানুষের নাম লেখাইতে চান তো এই ঝিনুকের মধ্যে যদি আপনি অর্ডার দেন তো তারা এটার মধ্যে নাম লিখে দিবে। এই হচ্ছে সেই তাঁত, যার মাধ্যমে হচ্ছে তাঁতের যে কাপড়গুলো আছে সেগুলো বোনা হয়। তো এখানে স্যাম্পল রেখে দিছে যাতে যারা ঘুরতে আসবে তারা অন্তত আইডিয়া নিতে পারে কিভাবে তাঁতের কাপড়গুলো তৈরি করা হয়। রাখাইন তাঁতপল্লী ঘোরা শেষ, এখন আমরা যাবো আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, যেখানে হচ্ছে কুয়াকাটা সেই স্পেশাল কুয়াটা আছে যার নামে এই কুয়াকাটার নামকরণ হয়েছে। আমরা চলে আসছি শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে, আর এর পাশে হচ্ছে ওই যে কুয়াকাটার বিখ্যাত কুয়া। তো 20 টাকার টিকিট কেটে জনপ্রতি এটার মধ্যে ঢুকতে হয়। কুয়াকাটার কুয়ার ঠিক পাশেই একটা সিঁড়ি উঠে গেছে, সেই সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে। তো উপরের দিকে উঠতে হয় শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে যাওয়ার জন্য। সুন্দর করে সাজানো গোছানো একটা বিহার, চলেন দেখি। এই সেই বিখ্যাত বুদ্ধ মূর্তি, অষ্টধাতুর তৈরি এই মূর্তিটির ওজন হচ্ছে প্রায় 37 মণ এবং উচ্চতায় হচ্ছে এটি 6 ফুটের মতো। এটা হচ্ছে এই বৌদ্ধবিহারের ঘন্টা। যখন এই বিহারের মধ্যে ভজন হয় বা ভজন আয়োজন হয় তখন এই ঘন্টা বাজানো হয়। এটা লেখা আছে স্পর্শ করা নিষেধ, তার মানে জনসাধারণ এটা স্পর্শ করতে পারবে না, এরকম একটা বিধিনিষেধ দেওয়া আছে এখানে। এটা হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, আর এই যে এটা হচ্ছে রাখাইন মহিলা মার্কেট। তো এখানে যারা ঘুরতে আসবেন তারা চাইলে এখান থেকেও বিভিন্ন তাঁতপণ্য কিংবা চকলেটস কিংবা বিভিন্ন শামুক আর ঝিনুকের যে অর্নামেন্টস আছে সেগুলো কিনতে পারবেন। কুয়াকাটার সকল স্পট ঘোরা শেষ, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। কুয়াকাটাতেই আপনারা একদম সরাসরি ঢাকাগামী বিভিন্ন বাস পেয়ে যাবেন, ভাড়া হচ্ছে 700 থেকে 750-এর মধ্যেই। তো আর যারা লঞ্চে যেতে চান তারা এখান থেকে চলে যেতে হবে হচ্ছে পটুয়াখালী কিংবা বরিশাল, সেখান থেকে লঞ্চে করে চলে যাবেন সদরঘাট। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।